রোল নাম্বারটা দিয়ে দাও এবং দেখতে পাচ্ছ কিনা একটু দেখো। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আমরা যথাক্রমে গত ক্লাসের কিছু আলোচনা করব আজকে। তোমাদের যে হোমওয়ার্কটা দিয়েছিলে, হোমওয়ার্কটা আমি পেয়েছি এবং দেখেও দিয়েছি। যথেষ্ট ভালো হয়েছে, নির্ভুল হয়েছে। সবার হোমওয়ার্ক দেখতে পারি নাই, কারণ আমি বলেছিলাম যে তোমাদের হোমওয়ার্কটা যে পেজে আমি ক্লাসটা নিচ্ছি এই পেজেই করবা, কিন্তু তোমরা অষ্টম শ্রেণী মানে জিএসসি টিম স্কলার্সের 8-এ করছো। অনেক এখানে পেজ থাকে, বিভিন্ন রকম পেজ থাকে, খুঁজে পাওয়া খুব মুশকিল। এই জন্য আমার যে মেসেজ আছে এখানেই পাঠাও, এবং মেসেজের সাথে সাথে পাঠালে আমি সাথে সাথে দেখে দিতে পারবো। না হলে পেজ আমাকে খুঁজতে অনেক কষ্ট করতে হয়েছে। তারপরে তোমাদের যতগুলো সামনে এসছে আমি সেইগুলো সলভ করে দিয়েছি। আর আমি 5 মিনিটের জন্য উত্তরটা লিখে রেখেছি, তোমরা উত্তরটা একটু তোমাদের জন্য বুঝিয়ে দেবো, তোমরা একটু রেডি হও। তো ঠিক আছে, আমাদের প্রশ্নটা তোমরা কারা এসছো আমি একটু দেখি। 27 জন এসছো। আমি আরও আশা করছি স্টুডেন্ট একটু বেশি হওয়া দরকার, কারণ তোমাদের একটা পরীক্ষাও দিয়েছি, পরীক্ষাটা ভালো করতেই হবে। এরপরে আমরা যথানিয়মে সেকেন্ড পেপার চলে যাব। সেকেন্ড পেপারে উত্তরটা যাদের লিখেছো, যাদের 2-এ 2 দিয়েছি তাদের তো সমস্যা নাই, তাদের হয়েছে। যারা উত্তরটা বুঝতে পারো নাই তারা একটু ক্যামেরাটা ধরে রেখেছি, পারলে লিখে নাও, অথবা পেজটা থেকে পরে ক্লাস শেষ হলে তোমরা এটা পড়ে নিও। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমি উত্তরটা আবার বলছি এবং একটু বুঝিয়ে দিচ্ছি। ক্লিয়ার? এখানে দেখো, আমাদের প্রশ্নটা ছিল এদেশকে কার্তিকের নবান্নের দেশ বলা হয়েছে কেন। প্রশ্ন দুই ভাবে, একটা যদি হয় প্রশ্ন কিন্তু আরেকটুকু আসতে পারে, নবান্নের দেশ কেন বলা হয়েছে, এই একটা প্রশ্ন এক ধরনের আসতে পারে। আর বলা হয়েছে এই দেশকে কার্তিকের নবান্নের দেশ বলা হয়েছে কেন। দুটো প্রশ্ন। প্রথমেই চিন্তা করতে হবে, কার্তিক হচ্ছে একটা মাসের নাম, এর সাথে সম্পৃক্ত হচ্ছে কালটা হচ্ছে হেমন্তকাল। তো হেমন্তকালে আমরা সাধারণত আমাদের কৃষকরা ফসল ঘরে তোলে এবং তাদের ভিতরে এক ধরনের আনন্দের প্রকাশ ঘটে, এবং আনন্দ করার জন্যই মূলত তারা এই সময়ে তারা নতুন নতুন উৎসবে মেতে ওঠে। তার অন্যতম উৎসবের নাম হচ্ছে এই নবান্ন উৎসব। নবান্ন অ্যাকচুয়ালি একটা উৎসব। তো এই প্রশ্নটা ঢাকা বোর্ডে এসছে এবং এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমি এখানে লিখে দিলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আবার আসি, ফিরে থেকে যদি কোনো কোশ্চেন আসতে হয় তাহলে খ নাম্বার এই প্রশ্নটা আসা উচিত এবং ইনশাল্লাহ আসবে। সো এটা প্রশ্নের উত্তরটা পারলে একটু লিখে নিও অথবা একটু ভালো করে পড়ে নিও। তো আমাদের উত্তরটা কি হয়েছে দেখো, আমি ঠিক খ হচ্ছে উপরে দিয়ে দিয়েছি, কারণ তোমাদের নিয়ম হচ্ছে যে এটা একের হোক আর 2-এর হোক এইভাবেই দিবা, সময় নষ্ট করার দরকার নেই। 1-এর খ 2-এর খ এইভাবে দিবা, কারণ তুমি 1 নম্বরের খ 1 নম্বরের খ ক এইভাবে লিখতে গেলে তোমাকে মোট প্রায় ধরো 4টে প্রশ্ন লিখতে হলে 4 16টা লিখতে হয়। তো 16টা লিখতে গেলে নর্মালি তোমাকে 16 মিনিট খরচ করতে হবে। এই জন্য 1-এর ক 1-এর খ এইভাবে দিয়ে দিবা, এর জন্য কোনো মার্কস কাটা যাবে না। তাহলে তোমাদের একটা জিনিস শেখালাম। আর এখানে দেখো দুটো অংশ, একটা অংশের নাম হচ্ছে জ্ঞান। এই অংশটা হচ্ছে জ্ঞানগুলো। তো দেখো এই অংশটা না, এই অংশটার জন্য হচ্ছে 1 নাম্বার, এই অংশটার জন্য 1 নাম্বার, আর এই অংশটার জন্য আরেকটা নাম্বার। এটা হচ্ছে 2 নাম্বার টোটাল। তো আমাদের খ নাম্বারে 2 নাম্বার পেতে হলে আমাদের নির্ভুল লিখতে হবে। অল্প হোক ছোট হোক, কিন্তু নির্ভুল লেখার চেষ্টা করবে। ঠিক আছে? তুমি যে জিনিসটা আসলে জানতে চাচ্ছে, যে জিনিসটা তোমার প্রয়োজন, সেই জিনিসটাই তোমাকে অ্যান্সার করতে হবে। তো আমরা এখানে কি বলেছি, কার্তিক মাসে ধান কাটা শেষে এদেশের কৃষকরা নবান্ন উৎসব মেতে। সহজ কথা, কার্তিক মাসে ধান কাটা শেষে কি করলো, এই দেশের কৃষকরা নবান্ন উৎসবে মেতে ওঠে। তার মানে নবান্ন একটা উৎসব, ডেফিনেটলি উৎসবে মেতে ওঠে বলে এদেশকে নবান্নের দেশ বলা হয়েছে। এইটুকুই কিন্তু জ্ঞান। ঠিক আছে, আমরা জ্ঞানটা পেয়ে গেলাম যে কার্তিক মাসে নতুন ধান কাটা হয়ে যায়
এবং এই ধান কাটা শেষ করে আমরা একটা উৎসব করি আমাদের কৃষকরা, এটাই নবান্নের উৎসব বলা হচ্ছে। এখন এটা কি হলো, এখানে দিয়ে দিচ্ছি দেখো, এটা অনুধাবন অংশ, এটা জ্ঞান অংশ, এটা অনুধাবন অংশ। অনুধাবন অংশ কি আছে, নবান্ন শব্দটি ভাঙলে হয় নব এবং অন্ন। আমরা শব্দটা একটু আলাদা করে দিয়েছি, নব এবং অন্ন, অর্থাৎ নব অর্থ নতুন, অন্ন অর্থ ভাত। তাহলে এটাও আমরা শিখে গেলাম, নবান্ন শব্দের অর্থ হচ্ছে নতুন ভাত। কেউ যদি বলে যে অর্থাৎ নবান্ন শব্দের অর্থ নতুন ভাত, কারেক্ট অ্যান্সার, কোনো সমস্যা নেই। আর কেউ যদি ভেঙে ভেঙে লেখো সেটাও সমস্যা নেই। ওকে, কৃষকরা হেমন্তকালে নতুন ফসল ঘরে তোলে। ঠিক আছে, কোন কালে? এর একটা কালের কথা বলা হয়েছে, তোমরা জানো যে আমাদের এটা একটা সিজন, অর্থাৎ 6 সিজন ইন বাংলাদেশ। এই ঋতুর কথা বলা হয়েছে, এই ঋতু হেমন্ত একটা ঋতুর কথা বলা হয়েছে, আর হেমন্ত ঋতুর মধ্যেই কার্তিক মাস। ওকে, নবান্ন উৎসব পালন করে। ওকে, এই যে নবান্ন উৎসব পালন করে। তারপরে কি, উৎসবের দুধ, এর মধ্যে কি আছে, অন্যতম আমাদের প্রিয় খাবার দুধ, গুড় এবং নারকেলের সাথে, এটা দুধের সাথে, গুড়ের সাথে, নারকেলের সাথে এক ধরনের ক্ষীর জাতীয় অথবা এক ধরনের ভাতই বলতে পারি, হ্যাঁ, তৈরি হয়। এক ধরনের ক্ষীর জাতীয় অথবা এক ধরনের ভাত তৈরি হয়, তৈরি হওয়ার পরে সেগুলো সবাই মিলেমিশে খায়। তারপরে বলছে যে নারকেলের সাথে নতুন ধানের চাল মেশাতে হয়, এই নতুন ধানের চাল মেশালাম এবং ভাত হয়ে যায় এবং ভাতটা খাওয়া হয়। এটি গ্রামীণ ঐতিহ্যের অংশ, আমাদের যে কালচার, কৃষ্টি, সংস্কৃতি আছে তারই একটা অংশ। এখন আর অবশ্য আমরা এই অংশগুলো দেখতে পাই না। কবিতায় এদেশকে লাস্টকে, কবিতায় এদেশকে নবান্ন দেশ বলা হয়েছে। ওকে, এটা লিখলে অবশ্যই তুমি 2-2 পাবে। আর 6 নম্বরে যদি আমরা 2-2 না পাই তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট আমাদের পক্ষে সম্ভব হবে না, এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, তাহলে ঠিক আছে, আমরা এখন চলে যাব। খুব কোনো কোশ্চেন থাকলে করো, আশা করি নাই। এখন আমরা বাংলা 2-এ চলে যাব। বাংলা 2-এ আমরা কালটা শুরু করব। ওকে, আমি মুছে দিলাম। বাংলা সেকেন্ড পেপারে আজকে দেখো কাল, আমাদের কালটা পরীক্ষায় আসবে, এই জন্য আমরা কালটা বিশেষ করে ব্যবহার করেছি। কাল, তাহলে কি হলো, আমাদের নাম দিলাম কাল। এটা তোমাদের পড়া হয়েছে কিনা আমি জানি না। কাল হচ্ছে টেন্স। ওকে, টেন্স দেখো কাল। এখন বাংলার সময়, অর্থাৎ বাংলায় বলছি কাল, ইংরেজিতে বলছি টেন্স। এখন টেন্স কি দেখো, প্রথমেই চলে আসো। টেন্স হচ্ছে, ধরো আমি একটা এখানে গোল কিছু আঁকাবো, অর্থাৎ ফুটবল আঁকাবো। হ্যাঁ, তো ফুটবল, সবাই সেকেন্ড পেপার বের করো। কাল পেজ নাম্বার তোমাদের বই দেখো, এটা হচ্ছে সম্ভবত অধ্যায়, কত অধ্যায় আছে এখন, বই থাকলে বই বের করো। পেজ নাম্বার 42 পেজ নাম্বার বের করো। আমি আজকে কাল পড়াবো, কারণ আগামী বুধবারে এই শব্দ গঠন, হ্যাঁ, শব্দ গঠনের উপর কিন্তু আমরা পরীক্ষা নেব। আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, এর মধ্যে আমার মনে হয় ম্যাক্সিমাম হয়ে গেছে, আমাদের এই অংশটাই হয়নি। তোমাদের এটা হচ্ছে শব্দ এবং পদ। টপিকটার নাম হচ্ছে শব্দ এবং পদ। অধ্যায়ের নাম হচ্ছে শব্দ ও পদ। এর মধ্যে আমাদের অনেকগুলো হয়ে গেছে, টেন্সটা হয় নাই, কালটা হয় নাই, সুতরাং আমরা কালটা আজকে করব। তো কালটা করতে গেলে তোমার দেখো পেজ নাম্বার, আমি যেটা বের করতে বলছি, পেজ নাম্বার বের করবে 42 পেজে বের করলে হবে। 42 পেজ নাম্বার 42, অর্থাৎ বইয়ের 42 পেজ নাম্বার বের করো। ওকে, তার আগে আমি শিখে নিই যে কাল কি জিনিস, সংজ্ঞাটা সবার শিখতে হবে। এখানে আমরা সংজ্ঞাটা লিখি, সংজ্ঞা। ঠিক আছে, এখানে দেখো সংজ্ঞা হচ্ছে ক্রিয়া, সম, ঘটন, ঘটনের সময়, সময়কে কাল বলে। ওকে, এখন দেখো ক্রিয়া সংঘটন কি। এখানে দেখো আমি মনে মনে বললাম আমি একটা বল আঁকবো। ঠিক আছে, মনে মনে বললাম এই যে বল আঁকবো, এই মনে মনে বললাম, অর্থাৎ এখন তার জন্য কি আমার একটা মার্কার নিতে হচ্ছে অথবা পেন্সিল নিতে হচ্ছে। এই যে মাথায় আমি করেছি আঁকবো, এটা ভবিষ্যৎকাল। ঠিক আছে, আমি বল আঁকবো, এই যে যাচ্ছি, এটা হচ্ছে আঁকবো ভবিষ্যৎকাল। আর এই যে এখন বলটা আমি মোটামুটি এঁকে আঁকছি। ঠিক আছে,
বলটা কিন্তু আমার আঁকা হয়ে মানে কাজটা করছি। এইটা হচ্ছে বর্তমান কাল, ঠিক আছে? এই যে আমার এই কাজটা হচ্ছে, এটা বর্তমান কাল, আমি বলটা আঁকা হয়ে গেছে, এটা হচ্ছে অতীত কাল। তাহলে আমরা ছোট্ট করে বলি, ছোট্ট করে কি বলি, আমরা কোনো কাজ করব, এই করার জন্য আমরা মাইন্ড সেট করেছি এই কাজটা করব, এবং সেই কাজটা করার জন্য যে জিনিসপত্র লাগবে সেটা নিয়ে আমি প্রস্তুত আছি। এই প্রস্তুত জিনিসটা যখন আমি সেই জায়গায় যাচ্ছি, তখন মনে করবা সেটা ভবিষ্যৎ, ঠিক আছে? আর সেই জিনিসটা নিয়ে আমি কাজ করলাম, এখন একটা বল আঁকলাম, আঁকা এখন আঁকছি, এটা দেখো বর্তমান কাল। হ্যাঁ, তাহলে বর্তমান কাল, আমি এখন এটা কাজটা হাতটা তুলে নিয়েছি, এটা অতীত কাল হয়ে গেল, ঠিক আছে? তাহলে কাল কয় প্রকার? কাল হচ্ছে বেসিক্যালি 3 প্রকার। তাহলে আমরা এখানে লিখে ফেলি, কাল হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে আমরা প্রথমে বললাম বর্তমান, তাহলে এদিকে আমরা বর্তমান এদিকে লিখলাম, এদিকে লিখলাম হচ্ছে অতীত, আর এদিকে নিচে লিখলাম ভবিষ্যৎ। হ্যাঁ, দেখো দেখা যাচ্ছে কিনা? তাহলে আমরা 3টে কাল লিখলাম, ঠিক আছে? তোমরা জানো যে অতীত মানে এটা, বর্তমান হচ্ছে প্রেজেন্ট, ইংরেজিতে বলা হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। আর এটা হচ্ছে পাস্ট টেন্স, আর এটা হচ্ছে ফিউচার টেন্স। ওকে, তাহলে 3টে টেন্স। এখন তোমরা ইংরেজিতে অনেক ভালো, আমি জানি, কিন্তু ইংরেজির সাথে বাংলার একটা বেসিক পার্থক্য আছে। ইংরেজিতে যে ফর্মগুলো আছে, এই ফর্মগুলোকে আমরা সবগুলো যদি ভাঙি, ঠিক আছে, সবগুলো যদি ভাঙি, তাহলে আমরা কিন্তু বর্তমানে 3টা পাই, আর ভবিষ্যতেও 3টা পাবে, অতীতে 4টে পাবে। কিন্তু এটা কি হয়, আমরা ইংরেজিতে কিন্তু 12টা, প্রত্যেকটা টেন্সকে 4টি করে ফর্মে ভাগ করা যায়, প্রত্যেকটা টেন্সকে 4টে করে ভাগে ভাগ করা যাবে। হ্যাঁ, তো 4টে করে ভাগে ভাগ করলে, কিন্তু বাংলায় সেটা এসে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে বাংলায় একটা করে মিসিং আছে। তো মিসিংটা আমরা আজকে দেখব, সেই মিসিংটা কোথায় এবং এটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি, সেটা আমরা একটু প্রয়োজন হলে দেখে নেব। হ্যাঁ, তাহলে প্রথমে দেখো, আমি বললাম যে বর্তমান কাল। তাহলে প্রথম দেখো, ক্রিয়া সংঘটনের সময়কে, মানে কি সংঘটন শব্দটা এখানে বুঝতে হবে। এখানে কিন্তু আমি শব্দটা দিয়েছি সংঘটন, এখানে কিন্তু আমি শব্দটা দিয়েছি সংঘটন, ঠিক আছে? মাথায় রাখবে, সংগঠন না, শব্দটা একটু বোঝো, সংঘটন অর্থাৎ ক্রিয়া করা, কাজ করা। কি হচ্ছে? সময়, অর্থাৎ একটা কাজ করব, কাজ করতে গেলে একটা সময় লাগবে। যেমন আমি বল আঁকিয়েছি, এটা ধরনের একটা বল আঁকিয়েছি, হ্যাঁ, এটা একটা বল, ঠিক আছে? এই বল আঁকাতে কিন্তু আমার একটা সময় লেগেছে। হ্যাঁ, এই বলটা তৈরি করতে বা আঁকাতে আমার একটা সময় লেগেছে। এই সময়টা, এই যে সময়টা লাগলো, এই সময়টা কাল বল। এখন আমি যে বলটা তোমাদের আগেই বলেছি, বলটা যে আঁকাবো, মনস্থির করেছি যে একটা বল আঁকাতে হবে, এবং আঁকানোর জন্য যে সরঞ্জাম নিয়ে আমি বোর্ডের দিকে যাচ্ছি, এটা কিন্তু ভবিষ্যৎকাল। তার মানে আমি বোর্ডের দিকে যাচ্ছি, এটা ভবিষ্যৎকাল। আমি কাজটা করছি, এখনো করছি, হ্যাঁ, এটা কিন্তু বর্তমান কাল। আমার কাজটা হয়ে গেছে, করা হয়ে গেছে, বলটা দেখো সুন্দর দেখাচ্ছে, এটা হচ্ছে অতীতকাল। তাহলে গেল, আমরা 3টে গেলাম। তো এই যে ক্রিয়া সংঘটনের সময়কে, আমি এই যে বল তৈরি করতে গিয়ে কয় সেকেন্ড, হয়তো বলটা তৈরি করতে গিয়ে আমাকে সব মিলিয়ে হয়তো 1 মিনিট সময় লেগেছে। হ্যাঁ, 1 মিনিট সময় লেগেছে, ঠিক আছে? এই বলটা আমি তৈরি করলাম, করতে গিয়ে আমার টোটাল সময় লেগেছে 1 মিনিট। এই 1 মিনিটটাই হচ্ছে কাল। আমি মনে হয় তোমাদের সহজ করে বোঝানোর চেষ্টা করেছি যে আমরা একটা কাজ করতে গেলে যে সময়টা আমাদের ব্যয় হচ্ছে, যে সময়টা আমাদের খরচ হচ্ছে, যে সময়টা আমাদের প্রয়োজন হচ্ছে, এই সময়টুকুকে কাল বলা হয়। ওকে, ওকে, যদি বুঝে থাকো তাহলে ইয়েস না একটু বলো, না বুঝলে আবার বোঝাবো। তোমরা এখানে কি বলছে, ল্যাগিং স্যার, এটা বুঝলাম না আমি, তাসিন সিদ্দিকি। আর রোল নাম্বারটা অবশ্যই দিয়ে দাও তোমরা। আচ্ছা, অর্তি রয়, মেঘনা, তোমাদের তো আছো, বলটা আসলেই জোস হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ভালো হয়েছে। ওকে, তাহলে এখন দেখো অতীতকাল চলে আসো। আমরা প্রথম বলেছি বর্তমান কালের আমরা কিছু দিব। বর্তমান কাল আমরা কয় ভাগে ভাগ করা যায়? বর্তমান কাল, এখানে দেখো সাধারণ বর্তমান। আমি প্রথম কি বললাম? 1 নাম্বার, আমি সংক্ষেপে দিচ্ছি, সাধারণ বর্তমান।
ঠিক আছে, সাধারণ বর্তমান, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার দেখো, তাহলে এটা কি গেল? 2 নাম্বার দেখো ঘটমান বর্তমান। ঘটমান বর্তমান, হ্যাঁ, এতটুকু দেখা যাচ্ছে কিনা আমি জানি না। ঘটমান বর্তমান, আচ্ছা এখানে এইভাবে লিখি সাধারণ বর্তমান 1। 2 নাম্বার দেখো ঘটমান। ঘটমান বর্তমান, বর্তমানটা দিলাম না। 3 হচ্ছে পুরা ঘটিত। পুরা ঘটিত। 4 হচ্ছে 4 নাম্বার দেখো 4 নাম্বার নাই, অর্থাৎ আমরা যদি এটাকে ইংরেজি করি তাহলে কি হয়? সাধারণ বর্তমান প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরে ঘটমান বর্তমান প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, তারপরে পুরা ঘটিত প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু এই জায়গাটায় যেটা উজ্জ্বল আছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কোথায়? এখানে কিন্তু বাংলায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে না। তাহলে কি হলো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাই। আমরা এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না থাকলেও তোমাদের বইয়েও নাই, তো আমি অন্য অন্য বই থেকে যেটা ও করেছে, এটা অন্য বই থেকে যেটা 4 নাম্বারটা করেছে সেই 4 নাম্বারটা আমি একটু দিয়ে দিই। সেটা হচ্ছে তোমার বর্তমান অনুজ্ঞা। মনে থাকবে? ভালো করে লেখো, বর্তমান অনুজ্ঞা। ওকে, তাহলে আমরা 4 নাম্বারটা কি পেলাম? বর্তমান অনুজ্ঞা পেলাম। এখন দেখো সাধারণ বর্তমান। সাধারণ বর্তমান ঘটমান বর্তমান, পুরা ঘটিত বর্তমান, আর যেটা বইয়ে নেই কিন্তু আমরা একটু এক্সট্রা শিখলাম সেটা হচ্ছে নাম দিলাম বর্তমান অনুজ্ঞা। ওকে, তো এখন আমাদের একটা করে সেন্টেন্স আমি বলি সাধারণ বর্তমানের কি হতে পারে। এই সেন্টেন্সটা প্রথম দেখো, যে সকালে সূর্য ওঠে। এখানে দেখো আমরা এই সেন্টেন্সটা দিলাম, এই সেন্টেন্সটা সাধারণ বর্তমান, সকালে সূর্য ওঠে। এখন দেখো সূর্য আকাশ থেকে উঠছে, অর্থাৎ এই সূর্য উঠছে, এখনো কাজ চলছে, অর্থাৎ স্বাভাবিকভাবে যে কাজটা চলছে সেটাই সাধারণ বর্তমান। আমি যেমন বল আঁকছি অথবা বলটা পেইন্ট করছি, সাধারণ বর্তমান, ঠিক আছে, 1 নাম্বার গেল। 2 নাম্বার দেখো, 2 নাম্বার আমি যেটা নাম দিব সেটা হচ্ছে ঘটমান বর্তমান। ঘটমান বর্তমান দিয়ে আমার কাজটা শেষ হয়ে গেছে, হ্যাঁ, কাজটা ঘটিয়ে ফেলেছি, অর্থাৎ এখনো লিখছি, এখনো করছি, এখনো লিখছি, এখনো করছি, এই জাতীয় হলে সেটার নাম হবে ঘটমান বর্তমান। আর পুরা ঘটিত আমার কাজটা শেষ হয়ে গেছে, অর্থাৎ আমি বলটা তৈরি করেছি অথবা আমি লিখেছি অথবা আমি কি করলাম, মা এবার খেতে ডেকেছেন, কমপ্লিট করেছে, ডাইনিং টেবিল দিয়েছেন, উনি অনেকগুলো কাজ করেছেন ইন দি মিন টাইম, এখন উনি খাবার খেতে ডেকেছেন। তাহলে কি হলো? আমাদের এই 3 প্রকার চলে গেল। আমরা তাহলে একটা করে উদাহরণ দিই, একটা করে উদাহরণ যদি দিই তাহলে এটা কিন্তু আমরা বর্তমান কালের উদাহরণ দিচ্ছি, হ্যাঁ, বর্তমান কালের দিকে দেখা যায় কি, দেখো লাল দিলে অনেক সময় হয়তো দেখা যেতে না পারে। বর্তমান কালের উদাহরণ, বর্তমান কাল 3 প্রকার বর্তমান কাল। 1 নম্বরে এই দেখো, 1 নম্বরে আমি একটা উদাহরণ দিলাম। উদাহরণটা কি? সকালে সূর্য ওঠে। এই দেখো আমি বললাম সকালে সূর্য ওঠে। ওকে, 2 নাম্বার দিলাম, দেখো 2 নাম্বারটা কি হচ্ছে? ঘটমান। ঘটমানে কি হবে? ঘটমান হচ্ছে আমি বল আঁকছি, অবশ্যই এটা দিয়েও দিতে পারতাম, ঠিক আছে। 3 নাম্বার যেমন দিলাম আমার বল আঁকা হয়ে গেছে, অর্থাৎ আমার বল আঁকা হয়ে গেছে, আমার বল আঁকা হয়েছে, অঙ্কন হয়েছে। এই 3 প্রকার দেখো, একটা হচ্ছে সাধারণ, একটা হচ্ছে ঘটমান, আর একটা পুরা ঘটিত। ওকে, তাহলে কি সাধারণ বর্তমান, সাধারণ কালে যে কাজটা এখন চলছে সেটা হচ্ছে সাধারণ বর্তমান, যেমন সকালে সূর্য ওঠে। ঘটমান যে কাজটা নিত্য নতুন ভাবে এখনো তো শেষ হয়নি, চলছেই, এটার নাম হচ্ছে তোমার
ঘটমান, আর পুরা ঘটিত যে কাজটা হয়ে গেছে, যে কাজটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এটার নাম হচ্ছে আমি বলবো যে পুরা ঘটিত বর্তমান কাল। ওকে, আমরা একটা করে উদাহরণ দিলাম। এখন চলে যাও, আমার বর্তমান কাল শেষ, আমি এই জন্য বুঝিয়ে দিলাম পুরোটাই। এখন চলে আসছি বর্তমান কালের পরে আমি চলে আসবো ভবিষ্যৎ কাল। হ্যাঁ, এখন দেখো বা অতীত কালে আমি আসতে পারি, আর অনুজ্ঞাপনটা পরে দিব। অতীত কালে দেখো আমি এখানে লিখেছি, অতীত কাল অনুরূপ ভাবে এরকমই যে আমরা ভাগ করতে পারি। আমরা যদি এইভাবে ভাগ করি তাহলে অতীত কালও আমরা তিনটে পাচ্ছি। একটা হচ্ছে, একটা নাম দাও সাধারণ অতীত, এখানে দেখা যাচ্ছে দেখো সাধারণ অতীত, সাধারণ অতীতকাল। তারপরে এখানে 2 নম্বর দাও ঘটমান অতীত, ঘটমান অতীত আর লিখলাম না। 3 নম্বরে যেটা দিবা সেটা হচ্ছে পুরা ঘটিত, পুরা ঘটিত। আর 4 নম্বর দেখো নিত্যবৃত্ত। হ্যাঁ, এটা নিত্য, এটা হচ্ছে নিত্যবৃত্ত, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমি গোল চিহ্ন দিয়ে দিলাম, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। হ্যাঁ, এটা লিখলাম ইম্পর্টেন্ট। ওকে, এখন দেখো এটা হচ্ছে আমরা একটু সংজ্ঞা দিই, তোমাদের জন্য একটু সহজ হবে। অতীতকাল, অতীতকাল মানে কাজটা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কি সাধারণ অতীত, যে কাজটা এইমাত্র শেষ হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে সাধারণ অতীত। আর ঘটমান, যেটা শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান, সেটা। আর পুরা ঘটিত, যেটা কমপ্লিটলি শেষ হয়ে গেছে, ওই চ্যাপ্টার ক্লোজ, সেটা হচ্ছে পুরা ঘটিত। আর নিত্যবৃত্ত অতীত আমি আলাদাভাবে বোঝাবো, এটা খুবই মজার একটা জিনিস এবং এটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে। তো সাধারণ অতীত দেখি, এখানে দেখো আমি বললাম, একটা উদাহরণ দিলাম, তিনি কি দিতে পারো, তিনি যশোর থেকে এসেছেন। হ্যাঁ, যশোর থেকে এসেছেন, এটা হচ্ছে সাধারণ অতীতকাল, ঠিক আছে। তারপর দেখো ঘটমান অতীত, এটা কি ঘটমান অতীত, এটা হচ্ছে আমরা একটা নাম দিই, ধরো আমরা বললাম জিসান ঘুমাচ্ছে, ঠিক আছে। ওকে, এটা হয়ে গেল। আর পুরা ঘটিত হচ্ছে যে কাজটা কমপ্লিট হয়ে গেছে, আমরা বললাম যেমন আমরা কক্সবাজারে গিয়েছিলাম, ঠিক আছে। তাহলে নিত্যবৃত্ত অতীতটা আমি মুছে দেওয়ার পরে তোমাদের বুঝিয়ে দিব। তাহলে সাধারণ অতীত যে কাজটা বলছে যে এসেছেন, এই মাত্র কাজটা শেষ হয়েছে, এই মাত্র তিনি এসেছেন। আর ঘটমান, যেটা এখনো চলছে, সে ঘুমিয়ে গেছে, যেহেতু অতীত হয়ে গেছে, ঘুমিয়ে গেছে, কিন্তু কাজটা এখনো চলছে। আর পুরা ঘটিত, আমরা যে কাজটা কমপ্লিট করে ফেলেছি, সেটা হচ্ছে পুরা ঘটিত অতীতকাল। তাহলে আমার এই 3টে অতীতের কাজ শেষ হয়ে গেল। আমি এখন চলে আসবো নিত্যবৃত্ত অতীত। এটা আমি বলেছি আলাদাভাবে দেখাবো। আলাদাভাবে হচ্ছে, এটা ইংরেজিতে হ্যাবিচুয়াল অ্যাক্ট বলা হয়, অর্থাৎ যে কাজটা তোমার হ্যাবিট ছিল, এইরকম কাজ হলে সেটার নাম হচ্ছে নিত্যবৃত্ত অতীত। আমি আলাদাভাবে এটা তোমাদের একটু লিখে দেখাচ্ছি। এটা বললাম নিত্যবৃত্ত অতীত, ঠিক আছে। এই কাজটা, তারপরে দেখো নিত্যবৃত্ত অতীতকাল, এটা খুব মনোযোগ দিয়ে শুনবা। এটা তোমার একটা অভ্যাস ছিল, কিন্তু সেই অভ্যাসটা এখন নাও থাকতে পারে। অর্থাৎ অতীতকালের কোনো অভ্যাসগত কাজ বোঝালে সেটার নাম হচ্ছে নিত্যবৃত্ত অতীত। এর ইংরেজির জন্য একটা আলাদা ফরম্যাট আছে, যে সাবজেক্ট প্লাস ইউজ টু আর উড টু, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন, ইত্যাদি ইত্যাদি। ক্লিয়ার? তো যেমন বাংলায় কিন্তু এটা একটা তোমার বাংলাটাই হচ্ছে এটা সহজ, খুব সহজ হচ্ছে যে এটা খুবই সিম্পলি একটা, যে অতীতের অভ্যাসগত কাজ, শুধু এইটুকু মনে রাখবো, অভ্যাসগত কাজ, অতীতের, এই সংখ্যাটা মনে রাখবো, অতীতের অভ্যাসগত কাজ বোঝায়, ঠিক আছে। অর্থাৎ যে কাজটা তুমি আগে করতে, অর্থাৎ আরো যদি হয় তাহলে অতীতে প্রায় ঘটতো, এইরকম কাজ বোঝালে সেটার নাম হচ্ছে নিত্যবৃত্ত অতীত। যেমন আমি রোজ বিকালে
অথবা আমি রোজ ভোরে নামাজ পড়তাম, হ্যাঁ, এটা এখন আর হয়তো কোনো রকম পড়ানো হয় না। আমি বলতাম আমি রোজ রোজ সকালে সকালে নামাজ পড়তাম। ঠিক আছে, এটা একটা ভালো কাজ করতাম, এখন তো অবশ্য করি কিনা জানি না। তারপরে ধরো আরেকটা হতে পারে বইয়ের একটা দিতে পারি, আমরা বইয়ের দিতে পারি, বলছে বাজার, কি বলছে, আমি স্কুলে পড়াকালীন, এখন কলেজে পড়ো, পড়াকালীন রোজ এইচডব্লিউ করতাম, হ্যাঁ, এইচডব্লিউ করতাম। এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি সেন্টেন্সটা লিখলাম। তার মানে এরকম যদি তোমার অনেক অভ্যাসের কাজ বোঝায়, অতীতে অভ্যাস ছিল, যে অভ্যাসগুলো এখন হয়তো নেই, যে কোনো কারণে হয়তো সেগুলো প্রয়োজন নাই, সেটা হচ্ছে তোমার নিত্যবিত্ত অতীত। ওকে, ভেরি গুড, তোমরা অনেকেই লিখেছো, ক্লিয়ার, ভেরি গুড, ফাইন। এখন দেখো আমি এটা চলে যাচ্ছি, এখন চলে আসি আমরা তোমার ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালে কি বলেছি, ভবিষ্যৎকাল খুব সহজ, একটা ওই রকমই ভবিষ্যৎকাল আমরা একটু ভাগ করে নিই। একটা হচ্ছে ভবিষ্যৎ, এখানে দেখো ভবিষ্যৎ, আমরা এখানে লিখলাম ওই কালের মতোই ভবিষ্যৎকালও 3 প্রকার করা হয়েছে। একটা হচ্ছে সাধারণ ভবিষ্যৎ, আমরা এখানে নাম দিলাম সাধারণ ভবিষ্যৎ, নাম 2 নাম্বার দিলাম ঘটমান ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, আর এটা হচ্ছে পুরাঘটিত, পুরাঘটিত। আরেকটা নাম আমি বলেছি যে দুটো জিনিস আছে, একটা তোমার বর্তমান অনুজ্ঞা, আর একটা ভবিষ্যৎ পরে বোঝাবো, তার আগে একটু খেয়াল করে নাও। তো সাধারণ ভবিষ্যতে যেমন এইখানে কোনো কাজ এখনই হবে এরকম বোঝালে, যেমন যেমন আমার বন্ধু আসবে, আমার বন্ধু আজ আসবে অথবা আসবে, ওকে, সাধারণ ভবিষ্যৎ। নাম্বার 2 ঘটমান, যে এটা হচ্ছে সে কথা বলতে থাকবে, অর্থাৎ চলতে থাকবে, হ্যাঁ, এটা ঘটমান ভবিষ্যৎ, এই ঘটমান অতীত, সরি ভবিষ্যৎ। আর একটা হচ্ছে পুরাঘটিত, পুরাঘটিত যেটা কি, যে কাজটা কমপ্লিট হয়ে গেছে, তুমি হয়তো আমাকে এই কথা, আমি বললাম তুমি হয়তো আমাকে এই কথা বলে থাকবে, ওকে, খুব সহজ, হ্যাঁ। তাহলে আমরা এগুলো পেলাম, আমরা একটা করে উদাহরণ দিলাম। এরপরে আমরা যাব যে আমি যেটা ইম্পর্টেন্ট বলেছি, যে ভবিষ্যৎ এবং বর্তমানে দুটো কাল আছে, একটা ভবিষ্যৎ অনুজ্ঞা, একটা বর্তমান অনুজ্ঞা। তো এটা দিয়ে আমরা মেইন এমসিকিউ এ চলে যাব। এরপরে এমসিকিউ আমি 20টা মতো এমসিকিউ দিব, তোমাদের নিজেরা করার চেষ্টা করবে। এটা হচ্ছে অনুজ্ঞা, ভালো করে দেখো, অনুজ্ঞা এটা তোমাদের হয়তো বইয়ে নেই, যেহেতু নাও আসতে পারে, কিন্তু এটা মাথায় রাখবা যে কমপ্লিট একটা জিনিস শিখলা। এটা হচ্ছে একটা বর্তমান অনুজ্ঞা আর একটা ভবিষ্যৎ অনুজ্ঞা, ঠিক আছে। এই দুই অনুজ্ঞা দেখো, বর্তমান কালে কোনো আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝালে বর্তমান অনুজ্ঞা। তাহলে কি বর্তমান কালে বোঝাবে, হ্যাঁ, কি কি বোঝাবে, আদেশ, বর্তমান কালে কোনো আদেশ দিতে পারো, আদেশ, উপদেশ, অনুরোধ, ঠিক আছে, প্রার্থনা ইত্যাদি বোঝালে সেটার নাম হবে বর্তমান অনুজ্ঞা। আর সেম ওয়েতে ভবিষ্যৎকালে কোনো আদেশ, ঠিক আছে, উপদেশ আর অনুরোধ ইত্যাদি বোঝালে সেটার নাম হবে ভবিষ্যৎ অনুজ্ঞা। একটু মনে রাখবা যে অতীত অনুজ্ঞা হয় না। কেন অতীত অনুজ্ঞা? কারণ অতীতকালে কোনো রকম অনুজ্ঞা করা যায় না, যে অতীত সময় হয়ে গেছে সেই অতীত সময়ে গিয়ে আর নতুনভাবে অনুজ্ঞা করার বা প্রার্থনা করার কোনো স্কোপ নাই। সুতরাং
অনুজ্ঞা দুই প্রকার, একটা বর্তমান অনুজ্ঞা, একটা ভবিষ্যৎ অনুজ্ঞা। তাহলে বর্তমানকালে, অর্থাৎ বর্তমানকালে থেকে যখন তুমি কোনো আদেশ দিবা তখন সেটা যেমন বেরিয়ে যাও, দেখো এটা বর্তমান অনুজ্ঞা, ঠিক আছে। আর আমি বললাম তুমি কখনো এখানে আসবে না ভবিষ্যতে, এটার নাম ভবিষ্যৎ অনুজ্ঞা। ওকে, তাহলে বর্তমান অনুজ্ঞা এবং ভবিষ্যৎ অনুজ্ঞাটা আমরা বোঝালাম। এখন আমরা টেন্স শেষ হয়ে গেছে, আমরা এখান থেকে কিছু এমসিকিউ করব, গেট রেডি। এবং আমি শেষের দিকে একটা হোমওয়ার্কও দিব। আর বারবার বলছি, হোমওয়ার্কটা তোমরা ওই যে কমন পেজে দিও না, হোমওয়ার্কটা এই পেজে, আমার ক্লাসের পেজেই দিবা, তাহলে আমার দেখতে সুবিধা হবে এবং আমি সাথে সাথে এটা ফিডব্যাক দিব। ওকে, তাহলে চলে আসো, আমরা কালের এমসিকিউ করব। হ্যাঁ, আমার সব মুছে দিতে হলো। ওকে, নাম্বার 1, সবাই রেডি হও, প্রত্যেকটার জন্য সময় কম থাকবে। হ্যাঁ, 1 নাম্বার এমসিকিউ দেখো, আমরা কাল থেকে এমসিকিউ করলাম। এমসিকিউ নাম্বার 1, সবাই আমাকে ফিডব্যাক দিবে এবং তৈরি করার চেষ্টা করবে। হ্যাঁ, 1 নাম্বার দেখো, সহজ দিয়ে দিই। ক্রিয়া সংঘটন, সংঘটনের সময় কে কি বলে? খুব সহজ, এটা আমি করিয়েছি লিভিং টাইম। ক নাম্বার কাল, খ নাম্বার সন্ধি, গ নাম্বার সমাস, ঘ নাম্বার প্রত্যয়। আশা করি সবাই পারবে। 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা হচ্ছে আমি রোজ বিকেলে খেলতে যেতাম। খেলতে যেতাম কোন কাল? কোন কাল? হ্যাঁ, কোন কালের উদাহরণ? ওকে, ক নাম্বার দেখো, বর্তমান অনুজ্ঞা। খ ভবিষ্যৎ অনুজ্ঞা। গ নিত্যবৃত্ত বর্তমান এবং গ নিত্যবৃত্ত অতীত। ঠিক আছে, 2 নাম্বার দিলাম। 3 নাম্বার চলে আসো। আচ্ছা, এখানে তোমাদের এখানে কি পুরুষ আছে? পুরুষটা থাকলে একটু বোঝাই। পুরুষ আছে। আচ্ছা, এখানে দেখো, কিসের ভেদে ক্রিয়ার রূপে পরিবর্তন হয়? ক প্রয়োগ ভেদে। খ পুরুষ ভেদে। পুরুষ ভেদে। গ অর্থ ভেদে। ঘ বচন ভেদে। ওকে, 3-4 নাম্বারটা কেন দেখো, কিসের ভেদে বাংলায় ক্রিয়ার রূপে পরিবর্তন
হয় না। আগেটা ছিল হয়, এখনটা হচ্ছে হয় না। ক বচন, খ পুরুষ, গ অর্থ, ঘ প্রয়োগ। একটু চেঞ্জ করে দিলাম, হ্যাঁ এই চারটে আগে করো তো। খুব তাড়াতাড়ি করতে হবে, 20টা এমসিকিউ করাবো কাল থেকে তোমাদের। অনেকেই ফারহান সাদিদ দিয়েছ 2C, 1 নাম্বারটা 3C দিয়েছ, 3C আরিফ সি দিয়েছ, এখানে 3 নাম্বারে দিয়েছ সি মানে অর্থভেদে, তাই তো? আচ্ছা 4 নাম্বার কি দিয়েছ? 4 নাম্বারটা করো। সরি ফর টাইপিং মিস্টেক, ওকে মেনে নিলাম তোমার। সৈয়দ মুবাশির হোসেন তুমি কি দিয়েছো? 2 নাম্বার সি দিতে চাচ্ছ না, তাই তো? 2 এ কি দিতে চাচ্ছ? এখানে বলছে এক ক্রিয়া সংগঠনের সময়কে সবাই পেরেছো, 1 নাম্বারে ক কাল অ্যান্সার, এটা রাইট অ্যান্সার, এটা আমি দিয়ে দিলাম রাইট অ্যান্সার, ভেরি গুড। 2 নাম্বার দেখো, আমি রোজ বিকেলে খেলতে যেতাম, এখানে 2 নাম্বার কিছুক্ষণ আগেই কিন্তু আমি পড়িয়েছি তোমাদের। 2 নাম্বারটা পারা সবারই উচিত, যে নিত্যবিত্ত বর্তমান নাই, এটা নিত্যবিত্ত অতীতকাল, অর্থাৎ নিত্যবিত্ত বর্তমান হচ্ছে তুমি এখনও, এটা তোমাদের ক্লাসে নাই বলে আমি পড়াইনি, কিন্তু মনে রাখবে তোমাদের ক্লাসে এগুলো, হ্যাঁ একসাথে করে দাও, ক্লাসে থাকলে পড়াতাম। নিত্যবিত্ত বর্তমান বলেও একটা কাল আছে, এটা সাধারণ বর্তমান কালকে নিত্যবিত্ত বর্তমান কাল বলা হয়। অর্থাৎ তুমি বর্তমানে যে কাজটা করছো এবং সেটা যদি অভ্যাস থাকে, অথবা কবিতা হয়, অথবা কোনো ঐতিহাসিক থাকে, তাহলে সেটার নাম কিন্তু নিত্যবিত্ত বর্তমান কাল। তো তোমাদের এই ক্লাসে নেই বলে আমি শেখাইনি, তোমাদের এই ক্লাসে আছে নিত্যবিত্ত অতীতকাল, সুতরাং এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, বি কেয়ারফুল। এই উদাহরণ বিশেষ করে খেয়াল করবে। তার মানে 2 নাম্বারে অনেকেরই হয়েছে, 2 নাম্বারে অ্যান্সার হচ্ছে গ নাম্বার। ওকে, এখন চলে আসো 3 নাম্বার। 3 নাম্বার বলছে কিসের ভেদে ক্রিয়া রূপের পরিবর্তন হয়। এই জায়গাটায় যদি জানতে চাও তাহলে একটুখানি পিছনে তাকাতে হবে। এটা হচ্ছে পুরুষ, পুরুষ হচ্ছে অর্থাৎ পুরুষ মিন্স পার্সন। তোমরা কি পার্সন বোঝো? এর আগের ক্লাসে কিন্তু অনেকভাবে পার্সন তোমরা শিখে ফেলেছো, সুতরাং পার্সনটাও তোমাদের শিখতে হবে। এখানে দেখো, এখানে বলছে কিসের ভেদে ক্রিয়া রূপের পরিবর্তন হয়। হয় হচ্ছে পুরুষ ভেদে। আর কিসের ভেদে বাংলায় ক্রিয়া রূপের পরিবর্তন হয় না, আর হয় না হচ্ছে সেটা বচন ভেদে। ক্লিয়ার? তাহলে তোমাদের চারটেই অনেকেরই পেরেছো। আর আমি একটু এই চারটের পরে আর একটু তোমাদের একটু ইয়েতে যাব। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে ইয়ে করে রাখো, এগুলো কিন্তু পরীক্ষায় দিব। ভেরি গুড, ইজি ছিল। এখন কদিন, আচ্ছা ঠিক আছে, জানেন কি বাংলা 2 আগে ইজি ছিল, এখন কতহীন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এই জায়গাটায় তোমরা মনে হয় এই পুরুষ শব্দটা নাম শোনো নাই। পুরুষ শব্দটা কি আমি একটু তোমাদের মুছে দিই, মুছে দেওয়ার পর পুরুষটা ব্যাখ্যা করব 1 মিনিট, তারপর অন্য এমসিকিউতে চলে যাব। ওকে, আমি চাচ্ছি তোমরা সবাই যে রোল নাম্বার দিয়েছো, 50 জনই রোল নাম্বার দিয়েছো, এবং এই যে এইগুলো অবশ্যই এখন করবা, এখন করে তোমরা দিবা। আমি কিন্তু এটা পরে দেখি, ঘন্টার পর ঘন্টা দেখি তোমাদের কে কি কাজটা করেছো, সেই কাজটা কিন্তু আমি দেখি, সুতরাং এখানে কিন্তু মূল্যায়ন হবে। ওকে, আর যারা হোমওয়ার্ক দিয়েছো, দেখো অনেকের হোমওয়ার্ক আমি রিটার্ন দিয়েছি, এবং আশা করছি তোমরা হোমওয়ার্ক জমা দিলে অবশ্যই সেটা আমি দেখে দিব। তবে আমার এই পেজেই দিতে হবে, অর্থাৎ যদি তোমরা মানে গণ পেজে দিয়ে দাও, ওগুলো খুঁজতে আমার খুব কষ্ট হয়, খুঁজে পাওয়া যায় না। তোমরা এই পেজে দিয়ে দিলে আমি সাথে সাথে চেক করে দিব। ওকে, আমি এখন মুছে দিলাম। এখন মুছে দেওয়ার পরে আমি একটু পিছনে আসবো, কারণ তোমরা একটা জিনিস ভালো করে তোমাদের খেয়াল হয়তো নাই, সেটা হচ্ছে ইংরেজি থেকে যেটাকে বলে পার্সন, পার্সন, এবং বাংলায় যেটাকে বলা হয় পুরুষ। দেখো পার্সন হচ্ছে নাও আই এম এ স্পিকার, আই এম অলওয়েজ ফার্স্ট পার্সন, বাট ইউ আর অল লিসেনার, ইউ আর always second person, or the person who is not present our classes, that is called third person. So এই ক্ষেত্রে আমরা কি বলবো, যে ব্যক্তিগুলো সাধারণত, যে ব্যক্তিটি কথা বলে সে হচ্ছে প্রথম, সে হচ্ছে উত্তম পুরুষ। যে ব্যক্তি, আমি কথা বলছি, আমি এখন উত্তম পুরুষ, তোমরা আমার কথাগুলো শুনছো, তোমরা হচ্ছে মধ্যম পুরুষ। আর যার সম্পর্কে আমি বলছি, ধরো এমসিকিউ সম্পর্কে বলছি, হয়তো আবার আসিব ফিরে কবিতা সম্পর্কে বললাম, এর আগের দিন আমি বললাম তোমার জীবাণু দাস সম্পর্কে বললাম, উনি থার্ড পার্সন। ক্লিয়ার? তো সবসময় খেয়াল করবা যে স্পিকার অলওয়েজ ফার্স্ট পার্সন বা ফার্স্ট পার্সন, আর লিসেনার অলওয়েজ সেকেন্ড পার্সন।
আর যে পার্সনটাকে নিয়ে তোমরা কথা বলবে সেটা হচ্ছে থার্ড পার্সন। তো আমাদের এই জায়গায় কিন্তু দুটো প্রশ্ন দিয়েছি, দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। এই দুটো প্রশ্ন 3 নাম্বার এবং 4 নাম্বারটা ভালো করে খেয়াল করবে, এই দুটো পরীক্ষায় আসবে। ওকে, এরপরে দেখো 4 নাম্বার গেল, আমরা 5 নাম্বারে চলে আসি। 5 নাম্বারে কুইক অ্যান্সার করবে তোমরা, না করলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো এবং আমি কিন্তু পরবর্তীতে এটা সহজভাবে নিব না। ঠিক আছে, এখানে বলো, এখানে দেখো আমি বললাম 4 আর 3 কি হলো, 4 আর 3 7 হয়। ঠিক আছে, তাহলে হয় বাক্যটিতে, বাক্য একটু কঠিন, বাক্যটিতে কি অর্থে নিত্যবৃত্ত অতীতকাল। ঠিক আছে, ক নাম্বার কি দিতে পারি আমরা, স্থায়ী সত্য। খ নাম্বার দেখো সম্ভাবনা। গ নাম্বার কামনা। আর ঘ নাম্বার অনিশ্চয়তা। না? ওকে, 5 নাম্বার গেল। 6 নাম্বার চলে আসো। 6 হচ্ছে এবার মা ইফতারিতে ডেকেছে। দেখি পারো কিনা। ঠিক আছে, এবার মা ইফতারিতে ডেকেছেন, এটি কোন কালের উদাহরণ, এটি কোন কাল লিখে দিলাম। ওকে, ক নাম্বার ভালো দেখাচ্ছে কিনা, এটা হচ্ছে নিত্যবৃত্ত বর্তমান। খ পুরাঘটিত বর্তমান। গ সাধারণ বর্তমান। হ্যাঁ, সাধারণ বর্তমান। আর ঘ অতীত। ঠিক আছে, ওকে। 6 7 নাম্বার দেখো, চারটি করার পরে আবার আমি নতুন ভাবে দিব। তারপরটা করো আমি হব সকাল বেলার পাখি। ওকে, কোন কাল, এত বেশি লিখলাম না, কোন কালের উদাহরণ। হ্যাঁ, কোন কাল বা কোন কালের উদাহরণ। খ নাম্বার দেখো সাধারণ অতীত। খ নাম্বার সাধারণ বর্তমান। গ নাম্বার সাধারণ ভবিষ্যৎ। ঠিক আছে, ঘ নাম্বার দিলাম না, কারণ ঘ নাম্বার নেই, এর মধ্যে অ্যান্সার পাবে। হ্যাঁ, 7 8 নাম্বার চলে আসো। 8 নাম্বার দেখো আমি রোজ বিদ্যালয়ে পড়তে যাই। কোন কাল। ওকে,
সাধারণ উপরেরটাই লিখলাম অতীত, খ সাধারণ বর্তমান, গ নিত্যবৃত্ত অতীত, অতীত, আর ঘ নম্বর লেখো পুরাঘটিত, পুরাঘটিত বর্তমান। ওকে, চারটে করো, আবার নতুন করে দিব, দেখি কার কার হয়েছে উত্তরগুলো। রুকসানা শ্রেণী বলেছে ক খ গ লিখছ, কিসের ক খ গ? নাম্বারটা দিলে ভালো হয়, 7-এর সি। 7 নাম্বার সি দিয়েছ যে আমি হব সকালবেলার পাখি, তুমি দিয়েছ সাধারণ ভবিষ্যৎ। আচ্ছা, সাধারণ ভবিষ্যৎ দিয়েছ, গুড। 8 নাম্বার কি দিয়েছ? সবাই একটু করার চেষ্টা করো, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। আমি চলে যাব। তোমরা যারা অ্যান্সার করছো তারাই করছো, তোমরা ম্যাক্সিমাম বসে আছো কেন? আর তোমাদের উপস্থিতি অনেক কম, উপস্থিতি অনেক কম। তোমরা প্রায় 300 স্টুডেন্ট, তোমরা আছো মাত্র 45-50 এর মতো। খুব খারাপ। তোমরা কি টায়ার্ড হয়ে গেছো নাকি? হ্যাঁ, আর অ্যান্সার এত স্লো গতিতে কেন? তাড়াতাড়ি করো। তাহলে আমাদের এখানে কি কয়টা হলো? 4-4 8টা হলো, 4-4 8টা হলো। সাইদ মুবাসসির হোসেন খুব রেসপন্স করে, হ্যাঁ ইয়েগুলো চেষ্টা করে অনেক। 4 নম্বরে ডি দিয়েছ। আচ্ছা দেখো উত্তরগুলো হচ্ছে ঠিক আছে। শাইলা দেবনাথ স্যার কোশ্চেন তুলসি, কোশ্চেন তুলেছ? আচ্ছা তুলো, ঠিক আছে, কোশ্চেনগুলো তুলে নাও, কিন্তু অ্যান্সারটা করো, অ্যান্সারটা করে দাও, তাহলে সুবিধা হবে। তাহলে আমাদের এখানে আমরা একটু চলে যাই। প্রথম দেখো আমরা বলেছি 4 আর 3-এর 7 হয়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই নিয়ে নিত্যবৃত্ত অতীতকাল বাক্যটিতে এটা কি বোঝাচ্ছে? এটা সম্ভাবনা? নো, সম্ভাবনা নাই। এটা কখনোই সম্ভাবনা বোঝাবে না। সম্ভাবনা বোঝালে হয়তো হতেও পারে, নাও হতে পারো। কামনা, আমি কি কামনা করছি 4 3 7 হোক? সেটাও হবে না। অনিশ্চয়তা, সেটাও নয়। তাহলে এটা স্থায়ী সত্য। 4 এবং 3 মিলে 7 হবে, এটা কিন্তু স্থায়ী সত্য বোঝাবে। ওকে, 6 নম্বর দেখো, এবার মা ইফতারিতে ডেকেছেন। এটা কিছুক্ষণ আগে আমরা কিন্তু করেছি, এটা তোমাদের অবশ্যই পারা উচিত। মা মাত্র ডেকেছেন ইফতারিতে, ঠিক আছে? তাহলে কি হবে একটু চেষ্টা করে বলো তোমরা উত্তর কি কি দিয়েছো। ওই যে মা এবার খেতে ডেকেছেন, ওইটাই আমি একটু চেঞ্জ করে দিয়েছি ওটা, ঠিক আছে? করেছে এটা? তাহলে এটা কি হবে? এবার ইফতারিতে রেগুলার ডাকে না, শুধু আজকেই ডেকেছেন, তাই না? তাহলে এটা পুরাঘটিত বর্তমান কালের উত্তর হবে। অবশ্যই পুরাঘটিত বর্তমান কালে দেখো যে পুরাঘটিত বর্তমান কাল। হ্যাঁ, তারপরটা কি আছে? 7 নম্বর, আমি হব সকালবেলার পাখি। আমি হব সকালবেলার পাখি, এটা সাধারণ ভবিষ্যৎ কাল। ওই সাধারণ ভবিষ্যৎ কোথায় আছে? সাধারণ, এটা সবারই হয়েছে। 8 নম্বরে, আমি রোজ বিদ্যালয়ে পড়তে যাই। এখন দেখো এই যাই এবং যেতামের মধ্যে পার্থক্য আছে। যাই এবং যেতামের মধ্যে পার্থক্যটা কি? যাই হচ্ছে এখনো যাচ্ছ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি আলোচনার সময় বলেছিলাম যে এটাই হচ্ছে নিত্যবৃত্ত বর্তমান কাল, কিন্তু নিত্যবৃত্ত বর্তমান কাল তো তোমাদের বইয়ে নাই, এই জন্য এটা সাধারণ বর্তমান কাল। ওকে, এটার উত্তর হবে সাধারণ বর্তমান কাল। ওকে, আমাদের 4-4 8টা হয়ে গেল। এখন 8টা 9টার জন্য অপেক্ষা করো, আমি 9টা তোমাদের শেখাবো। এখন চলে আসো।
ওকে, আমি মুছে দিচ্ছি তাহলে। সবার ম্যাক্সিমাম হয়েছে, তারপর আবার 4টে করো। ওকে, এখন দেখো এখানে কি হলো, তাহলে 8 9 নাম্বার, 9 নাম্বার লেখো। আমি বললাম অঙ্কটা বুঝিয়ে দিবেন। ঠিক আছে, বুঝিয়ে দিবেন কোন কাল, সংক্ষেপে লিখলাম কোন কাল। ঠিক আছে, তাহলে ক নাম্বার, এটা হচ্ছে অনুজ্ঞা। তাহলে কোন কাল হতে পারে? বর্তমান অনুজ্ঞা, বর্তমান অনুজ্ঞা। খ নাম্বার দেখো ভবিষ্যৎ অনুজ্ঞা, অনুজ্ঞা। গ নাম্বার অতীত, আর ঘ নাম্বার শুধু ভবিষ্যৎ। ঠিক আছে, 9 10 নাম্বার দেখো, 10 নাম্বার চলে আসো। সদা সত্য কথা বলবে। ঠিক আছে, এটাও কোন কাল? ঠিক আছে, ক নাম্বার দেখো, তাহলে বর্তমান অনুজ্ঞা, খ ভবিষ্যৎ অনুজ্ঞা, গ বর্তমান কাল, আর ঘ হচ্ছে ভবিষ্যৎ কাল। ওকে, এরপরে দেখো 11 নম্বর কি হতে পারে দেখো, নিচের একটু চেঞ্জ করে দিলাম, নিচের কোনটি বর্তমান অনুজ্ঞা, অনুজ্ঞার উদাহরণ। ঠিক আছে, ক হচ্ছে দেখো আদেশ করুন জাহাপনা। খ নাম্বার বড় হও, বুঝতে পারবে। খ নাম্বার রোগ হলে পথ্য নেবে। হ্যাঁ, ঘ রোগ হলে ওষুধ খাবে। ওকে, 11 12 নাম্বার, 12 নাম্বার দেখো, এখানে দেখো সীতা ঘুমাচ্ছিল।
কাল? কোন কাল? ক ঘটমান বর্তমান, খ ঘটমান অতীত, গ ঘটমান ভবিষ্যৎ, ঘ পুরা ঘটিত বর্তমান। ওকে, আবার দিয়েছি চারটে চারটে করো কুইক। তাহলে আমরা কিন্তু প্রায় 12টা করে ফেলেছি, আর 8টা করাবো, 20টা হয়ে যাবে ইনশাল্লাহ। তাড়াতাড়ি করে ফেলো। অঙ্কটা বুঝিয়ে দিবেন কোন কাল, তারপরে বর্তমান অনুজ্ঞা, ভবিষ্যৎ অনুজ্ঞা, তারপরে সদা সত্য কথা বলবে কোন কাল, নিচের কোনটি বর্তমান অনুজ্ঞার উদাহরণ, আদেশ করুন জাহাপনা, বড় হও বুঝতে পারবে, রোগ হলো পথ্য খাবে, এবং সীতা ঘুমাচ্ছিল কোন কাল, ইত্যাদি ইত্যাদি। খুব তাড়াতাড়ি করো। কার কার হয়েছে দেখি। রায়ান বি দিয়েছ, 12 বি, তাই না? 12 বি, আচ্ছা গুড। তারপরে কে কে দিয়েছ? ইশরাত জাহান রূপা দিয়েছ 9 এ, 10 এ, 11 এ, 12 বি। ওকে, ভেরি গুড। তারপরে মুনিরা চৌধুরী দিয়েছ, আখিয়ার, এই তো হচ্ছে হচ্ছে। তাড়াতাড়ি করে ফেলো, তাড়াতাড়ি করে ফেলো। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি কিন্তু, হ্যাঁ প্রায় শেষের দিকে চলে এসেছি, একটু তাড়াতাড়ি করতে হবে। আমরা কয়টা করলাম? 12টা তো, আর 8টা করবো, 20টা করতে চাচ্ছি, 20টা এই ক্লাসে 20টা করতে চাচ্ছি। আগামীকালকেও আমার ক্লাস আছে, আগামীকালকে আমরা পুরো চ্যাপ্টারটা নিয়ে করবো। আজকে বলে দিব কি করতে হবে। আর ওকে, আমরা একটু উত্তরগুলো দেখে নিই, মিলিয়ে নাও, অঙ্কটা বুঝিয়ে দিবেন। এটা দেখো দিবেন, এখনই দিবেন কিনা, হ্যাঁ তাহলে এটা অনুজ্ঞা বোঝাচ্ছে, তাহলে এটা কি বর্তমান কালের অনুজ্ঞা বোঝাচ্ছে, এটা ভবিষ্যৎকালে দিবেন, ভবিষ্যতে দিবেন না। সদা সত্য কথা বলবে, এটা কোন কালের উদাহরণ? ভালো করে দেখো যে তুমি সবসময় সত্য কথা বলবে। এখানে আমরা লিখে দিয়েছি যে সদা সত্য কথা বলবে, এটা কোন কালের উদাহরণ? এটা আমাদের দৃষ্টিতে কি হয়, ভবিষ্যৎকালে, অর্থাৎ ভবিষ্যৎকালে যদি তুমি কথা বলবে তখন সত্য কথা বলবে, তাহলে এটা হবে ভবিষ্যৎ অনুজ্ঞা। নিচে দেখো, নিচের কোনটি বর্তমান অনুজ্ঞার উদাহরণ? বর্তমান অনুজ্ঞা কালের জাহাপনা আদেশ করুন, তাহলে আদেশ করুন, এখনই করুন, তাহলে এটা। তারপর দেখো 12 নম্বর, তাহলে 9, 10, 11, 12 নম্বর দেখো, রোগ হলে ওষুধ নেবে, ওটা তো আগেরটা। 12 নম্বর, সীতা ঘুমাচ্ছিল, ঠিক আছে? তো সীতা ঘুমাচ্ছিল কোন কাল? বর্তমান, ঘটমান বর্তমান, তারপরে তো এই জাতীয় বলে যে সীতা ঘুমাচ্ছে, এখনো ঘুমাচ্ছিল, ঠিক আছে? তাহলে এটা ঘটমান অতীতকাল, সে ঘুমিয়ে পড়েছিল, ঘটমান অতীত কোথায় আছে? এই যে ঘটমান অতীত। ওকে, তাহলে আমরা এখানে 8টা পেলাম, এখন আমি 8 4টে দিব, 8 4 তাহলে 12 আর 4 16টা হবে। আমি আবার মুছে দিচ্ছি, একটু তাড়াতাড়ি শেষ করতে হবে। ওকে, সবাই রেডি হও। সবারই হয়েছে, ম্যাক্সিমাম হয়েছে সবার, ভেরি গুড। তো আমরা এখন চলে যাব 12 13 নম্বরে। 13 নম্বরে চলে আসো। 13 নম্বরে যে প্রশ্নটা আমি দিচ্ছি, এটা খুব ছোট প্রশ্ন। এখানে দেখো, এখানে কি হতে পারে? আমি বললাম প্রদীপ, প্রদীপ নিভে গেল, নিভে গেল কোন কাল? আমি সংক্ষিপ্ত লিখছি, কোন কাল? ওকে, ক নাম্বার। আমি উত্তরগুলো দিচ্ছি। ক সাধারণ অতীত, অতীত, খ ঘটমান অতীত, গ
সাধারণ ভবিষ্যৎ, আর ঘ সাধারণ বর্তমান। ওকে, 13-14 নম্বর দেখো। 14 নম্বর কি হতে পারে? নিত্যবৃত্ত অতীতে অন্য নাম কি? নাম কি? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ক সাধারণ অতীত, ক খ। তোমরা করতে থাকো, তাহলে সময়টা কম যাবে। অভ্যাস, অভ্যাস সূচক অতীত, তারপরে গ নাম্বার সাধারণ বর্তমান, ঘ নিত্যবৃত্ত বর্তমান। ওকে, 14-15 নম্বর দেখো। এটা দেখো, বুকের রক্তে লিখেছি একটি নাম, বাংলাদেশ। কোন কাল? ঠিক আছে, ক বর্তমান, ক খ সাধারণ অতীত, গ বর্তমান, সাধারণ ভবিষ্যৎ, আর ঘ পুনরাবর্তিত বর্তমান। ওকে, 16 নম্বর। গল্পটি আমি মায়ের মুখে শুনেছিলাম। কোন কাল? ঠিক আছে, ক পুনরাগঠিত বর্তমান, খ সাধারণ অতীত, গ অতীত, আর ঘ হচ্ছে বর্তমান। ওকে ওকে, এই চারটে তাড়াতাড়ি করে ফেলো, আর লাস্ট চারটে করাবো, তারপরে শেষ। কাল শেষ, খুব তাড়াতাড়ি করো। এত স্লো কেন? পারছো না নাকি? আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভুল হোক উত্তর দাও, আমি তো সংশোধন করিয়ে দিব। ভুল হলেও উত্তর দাও। আমি সবার উত্তর চাই, সবার উত্তর চাই। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, আমাদের টাইম শেষ। খুব তাড়াতাড়ি দাও উত্তরগুলো।
ওকে, শেষ করছো? ওকে, উত্তরগুলো মিলাই না এবার। প্রদীপ নিভে গেল, প্রথম প্রশ্নটা দেখো, প্রদীপ নিভে গেল, এটা হচ্ছে সাধারণ অতীত হবে, প্রদীপ নিভে গেল মাত্র। তারপর চলতে নিত্য মিত্র অতীতকালের অন্য নাম হচ্ছে, আগে বলেছি যে অভ্যাসগত, অভ্যাস সূচক। 15 নম্বর দেখো, বুকের রক্তে লিখেছি, এটা ঐতিহাসিক সত্য বোঝাচ্ছে, বাংলাদেশ, এটা কোনটা হবে? এটা দেখো সাধারণ অতীত হবে, এটা কোথায় আছে? সাধারণ অতীত। 16 নম্বর দেখো, গল্পটি আমি মায়ের মুখে শুনেছিলাম, এটা কোন কাল হবে? এটা হবে পুরাগঠিত বর্তমান। ওকে, আমার উত্তরগুলো দেওয়া শেষ হয়ে গেছে। ওকে, এখন নতুন চারটে দিব, এই নতুন চারটে এক একটা করে দিব, এক একটা করে অ্যানসার করবে তারপরে। ওকে, অ্যানসার দেওয়া হয়ে গেছে সবার? অনেকেরই হয়েছে দেখছি, 13D 14B, হ্যাঁ অনেকেরই হয়েছে, এক একটা করে দাও, তাড়াতাড়ি করে দাও। অনেকে ম্যাক্সিমামই হয়েছে, ভেরি গুড। কিন্তু তোমরা এত স্লো তোমরা, হ্যাঁ কি শরীর, হ্যাঁ মনে স্পৃহা কম নাকি, না পারছো না? ওফ, ঠিক আছে, লাস্টের দিকে একটা একটা করে করবা, একটা একটা করে করবে, একটা একটা করে করবা, দেখি কে কে পারো। আমরা শেষে চলে আসছি, আর 4টে এমসিকিউ করবো। 4 নাম্বার দেখো, তাহলে আমাদের 17 নাম্বার, হ্যাঁ 17 নাম্বার এমসিকিউ দেখো, খুব ইম্পর্টেন্ট। খুব তুচ্ছার্থক, তুচ্ছার্থক, এটা কিন্তু তুচ্ছার্থক, হ্যাঁ। তুচ্ছার্থক সর্বনাম, সর্বনাম কাল ব্যবহৃত কোনটি? ব্যবহৃত কোনটি, হ্যাঁ। ওকে, ক তুচ্ছার্থক সর্বনাম কি ব্যবহার, সর্বনাম পদ কি? এখানে দেখো, ক নাম্বার তুই, খ নাম্বার তুমি, গ নাম্বার আপনি, ঘ নাম্বার তারা। ওকে, করো তো দেখি, তুচ্ছার্থক সর্বনাম কাল ব্যবহৃত হয়েছে কোনটি? একটা একটা করে করো, দেখি পারো কিনা। 17 নাম্বার, কে কি পেরেছ? 17 এ, 17 এ, 17 এ, ভেরি গুড। কে কি করেছো? 17 এ, ইস্টার জাহান রুফা, ভেরি গুড। ইমাম আলী, ভেরি গুড। তারপরে মুশফিকা চৌধুরী, ভেরি গুড। শাইলা দেবনাথ, সি দিয়েছো কেন মামা? শাইলা কেন আপনি হবে? দেখো, তুচ্ছার্থক যেটাকে তুচ্ছ করা যায়, অর্থাৎ যে সম্বোধন পদ অথবা সর্বনাম সর্বনাম পদ, কাল নাই, সরি, সর্বনাম কাল, সর্বনাম পদ, এটা বলেছে পদ ব্যবহৃত হয়েছে কোনটা, ভালো করে দেখো, তুচ্ছার্থ কোনটা ব্যবহৃত? 17 এ, হ্যাঁ 100% এ, ক্লিয়ার, হ্যাঁ। মুবাশির খুব কনফিডেন্ট অ্যান্সার দাও, ভেরি গুড। 100% এ, হ্যাঁ 100% এ। কেন বলো তো? এখানে দেখো তুমি, এখানে যে তুমি হয়েছে, তুমি হচ্ছে এটা তুচ্ছার্থ হয় না, হ্যাঁ। তুমি কখনোই আমরা তুচ্ছার্থ বলি? তুমি যা বলি, কখনোই বলি না কিন্তু। তারপরে এটাও হবে না, কেন? আপনি করিস বলি, আপনি করুন বলি। তারা, তারা কি, তারা কি বলি? তারা বেরিয়ে যান বলি, তাও তো কখনোই বলি না তারা। তাহলে এখানে তারাটাও হবে না, তাহলে এখানে কিন্তু তুই এর সাথে সব হয়। তুচ্ছার্থ, তুই কর, তুই বল, তুই খা, তুই যা, তুই ধর, এরকম, ঠিক আছে। তা আমরা যেখানে তুচ্ছার্থ যেটা হয় সেটার নামই হচ্ছে সেই সর্বনাম পদ, আমরা কি ব্যবহার করতে পারি সেটা এখানে বলা হয়েছে। যারা এ দিয়েছো তাদের কারেক্ট আনসার, ভেরি গুড। এখন 18 নম্বর চলে আসো আমাদের। 18 নম্বরটা আমরা এখানে করি, এর কাছাকাছি প্রশ্ন, এই জন্য এখানেই করছি। এই প্রশ্নটা দেখো, এখানে হচ্ছে সম্ভ্রমাত্মক, 18 নম্বর, হ্যাঁ এখানে করলাম
এখানে কি সম্ভ্র, তারপরে তো এই মফলা সম্ভ্রমাত্মক, তারপরে সর্বনাম পদ, সর্বনাম পদ, ঠিক আছে? কোনটি? ঠিক আছে, ক, ভালো করে দেখো। তিনি, তিনি, খ নম্বর দেখো, খ নম্বরে কি দিতে পারি? সে, গ নম্বর তোরা, আর ঘ নম্বর তারা। ওকে, দেখো কোনটা পারো কি দেখো। আগেরটা ছিল তুচ্ছার্থক, এখনটা হলো সম্ভ্রমাত্মক। সম্ভ্রমাত্মক শব্দটা অর্থ হচ্ছে সম্মান করে বলা, হ্যাঁ, অথবা সম্ভ্রমাত্মক শব্দটা হচ্ছে সম্মান করো কাদের, যেমন তোমার শিক্ষকদের তুমি সম্মান করো, তো সম্মান করলে কি সে বলবা, নাকি তোরা বলবা যে আমার শিক্ষক তোরা এরকম বলবা, নাকি তারা, নাকি তিনি? তাহলে সম্ভ্রমাত্মক হলে কি হবে, অর্থাৎ যাকে অতীব সম্মান করছো সেটা কি হবে, সেটা এখানে বলা হয়েছে। তোমরা করতে থাকো, আমি 19 নম্বরটার দিকে লিখতে থাকি, আশা করি তোমরা অবশ্যই এটা পারবে। তারপরে আমরা আরেকটা দিকে করি, এটা হতে পারে, দেখো আরেকটা প্রশ্ন দিই, এটা একটু কঠিন হবে। 19 নম্বর, সম্ভ্রমাত্মক সর্বনামে কোন ক্রিয়া, কোন ক্রিয়া সংযুক্ত হয়, যুক্ত হয়, ঠিক আছে? ক, এটা হচ্ছে করবেন, কোনো কিছু থেকে করবেন, খ নম্বর, তারপরে করবে, গ নম্বর, করিস, গ নম্বর, ঘ নম্বর করিস, তারপরে হচ্ছে ওকে। আগেরটা উত্তর তোমরা যারা দিয়েছো উত্তর হবে তিনি। দেখি কে কে পেরেছো। আগের উত্তরটা তিনি হবে, হ্যাঁ। 19-এর ক নাম্বার, ভেরি গুড। 19-এর ক দেখছি অনেকেই পেরেছো, দেখো তাহলে 19-এর ক যদি পারো তাহলে এই 18-র ক হবে, হ্যাঁ তিনি। সম্ভ্রমাত্মক তিনি, তিনি, তারপরে আর কে কে আছে, তিনি, আপনি, এই জাতীয়। আর 19 নম্বর হচ্ছে, দেখো তাহলে তিনি কি করবেন, আমি বলেছি সম্ভ্রমাত্মক সর্বনাম, যে উনি 18 নম্বর পারলে কিন্তু 19 নম্বরটা পারা যাবে। 18 নম্বর যারা পেরেছো 19 নম্বর তারা অবশ্যই পেরেছো, হ্যাঁ একটু মিলিয়ে নাও, ভেরি গুড। 18 নম্বর পারলেই 19 নম্বরটা পারা যাচ্ছে, সুতরাং আমাদের কোনো বেগ পেতে হবে না। আমরা 20 নম্বরে চলে যাবো এবং ফিনিশিং নাম্বার আমরা 20 নম্বরটা করে শেষ করে দিব। এখানে দেখো 20 নম্বর, তোমরা এটা করতে থাকো। একটু বড় পট, এখানে দেখো বর্তমান অনুজ্ঞায়, তার মানে বর্তমান কালের অনুজ্ঞায় মধ্যম ও নাম পুরুষের
রূপ রূপ কোনটি? দেখো, অর্থাৎ এখানে দেখো নামপুরুষের রূপ, এইটা হচ্ছে মূল জিনিস। এখন তুমি করবা নামপুরুষের, আচ্ছা নামপুরুষের রূপ নাই, নামপুরুষের তুচ্ছার্থ সর্বনামে বিভক্তি কোনটি? এই প্রশ্নের উত্তর দিতে পারবে স্কুল খুললে তার জন্য কত? 100 টাকা। হ্যাঁ, এই প্রশ্নের যে উত্তর দিতে পারে স্কুল খুললে সে 100 টাকা পাবে। ওকে, 100 টাকা পাবে, আমার কাছে নিয়ে নেবা। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর দিতে পারে 20 নাম্বার, কিন্তু চলাকালীন সময়ে উত্তরটা দিতে হবে। ক নাম্বার? বর্তমান অনুপ্রায় মধ্যম ও নামপুরুষের তুচ্ছার্থ সর্বনামের বিভক্তি কোনটি? ঠিক আছে, এখানে দেখো অ, এটা কি অ হতে পারে? খ নাম্বার দেখো, উন। গ নাম্বার দেখো শূন্য, এটা শূন্য হতে পারে। আর ঘ নাম্বার দেখো এটা উক হতে পারে কিনা। ওকে, আগের উত্তরটা বলে দিচ্ছি, করবেন। 20 নাম্বার যদি তোমরা পারো তাহলে আগামীকালকে যে শনিবার আছে আমার পরীক্ষা হবে পুরো চ্যাপ্টারের উপর, শব্দ পদে পুরো চ্যাপ্টারের উপরে আমি 10 মার্কসের পরীক্ষা নিব প্রথমেই, তারপরে অন্যান্য জিনিস শেখাবো। আমি কি শেখাবো বলেছি? শব্দ পদে সব। আর 20 নাম্বার যে পারবে তার জন্য 100 টাকা। 20 নাম্বার স্কুল খোলার সাথে সাথে পাবে। 20 নাম্বারে আমি বলে দিব না, হ্যাঁ উত্তরটা শেষে বলবো। কেউ উত্তর দিয়েছো সি বা 200 টাকা, না হলে অ্যান্সার দিব না। 100 টাকাই করো, 100 টাকা অনেকেই পেয়ে গেছে ইন দি মিন টাইম, তো অনেকেই পেয়ে যাচ্ছ। হ্যাঁ, কি ব্যাপার, সবাই পারছো? 100 টাকা তো অনেকেই পেয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, যাক কত টাকা যায় দেখি। স্কুল খোলার সাথে সাথে আমার কাছে চেয়ে নেবে, আমি কিন্তু রেডি রাখবো, ভাঙতি করে রাখবো। দেখি কে পারো। হ্যাঁ, কি তোমরা কি বলা বলি করছো নাকি? হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। ওকে, তাহলে অনেকেই সি দিয়ে, সব তো সি দিয়েছো। সি কেমন, সি উত্তর হলো কিভাবে? কেন অ হবে না, কেন উন হবে না, কেন উক হবে না? হ্যাঁ, সবাই সি দিচ্ছ। ওকে, 100 টাকা পেয়ে গেছো অনেকেই। ইয়েস, উত্তর হচ্ছে সি নাম্বার, শূন্য। ভেরি গুড, যারা উত্তর দিয়েছো তারা 100 টাকা করে জিতে নিলাম। এখন আগামীকালকে ক্লাস আছে, স্কুল খোলার সাথে সাথে ইনশাল্লাহ এই টাকাটা পাবা, আমি দিব, আমার কাছে চেয়ে নেবে, এবং আমি এই রোল নাম্বারটা আলাদা করে রাখবো। ঠিক আছে, আর আগামীকালকে তো আমি বললাম এই চ্যাপ্টারটা পুরোটাই আমরা এমসিকিউ এর উপর সলভ করবো। আমি কিছু এমসিকিউ পরীক্ষা নিব। আর বড় স্যার তোমাদের কিন্তু একটা চ্যাপ্টার করিয়েছেন যে শব্দপদ, সমার্থক শব্দ এবং বাগধারা, এটা পরীক্ষায় থাকবে। আমি আজকে রাত্রের মধ্যে তোমাদের পরীক্ষার সিলেবাসটা ফেসবুকে বা এইটের যে পৃষ্ঠাটা আছে ওখানে দিয়ে দিব। সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, আব্বু আম্মুর কথা শুনবে এবং চেষ্টা করবে রোজা নামাজ পড়ার জন্য, এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর পড়াশোনাটা যেভাবে করছো এভাবে চালিয়ে যাও, ইনশাল্লাহ আল্লাহ তোমাদের সাথে আছেন, আমরা তোমাদের সাথে আছি। আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি একসাথে হব, আমরা সবাই দোয়া করি। আর তোমার বাবা মাকে আমার সালাম দিও, সবাই ভালো থাকবে। খুদা হাফেজ।